কে আমরা পড়ব অন কিলিং এ ট্রি। ডিয়ার স্টুডেন্টস, চলো এই অন কিলিং এ ট্রি নিয়ে আমরা কিছু আলোচনায় যাই। এই অন কিলিং এ ট্রি কবিতাটি গিয়েভ প্যাটেলের লেখা। গিয়েভ প্যাটেল একজন ইন্ডিয়ান রাইটার, মুম্বাইতে তার জন্ম। উনি একজন চিকিৎসক ছিলেন। পেশায় একজন চিকিৎসক হওয়া সত্ত্বেও কবিতার জগতে অর্থাৎ সাহিত্যের জগতে তার বিশেষ সুখ্যাতি পাওয়া যায়। আমরা কবিতাটা পড়ব, তিনটে পার্ট আমরা এর মধ্যে বুঝবো। কি শিক্ষার লক্ষ্য থাকে, এটা আমাদেরকে ভালো করে পড়তে হবে যে এর বিষয়বস্তুটা কি আছে, ওয়ার্ড জানা, এখান থেকে আমাদের ইংলিশের স্কিল বাড়ানো বা দক্ষতা বাড়ানো, যাতে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি এবং ইন ফিউচার আমরা যাতে কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারি। তো এর মধ্যে অন্তর্নিহিত একটা কবিতা বা প্রত্যেকটা সাহিত্য বিষয়ে ভেতরে কিছু অন্তর্নিহিত অর্থ থাকে, কিছু চরিত্র গঠনের শিক্ষা থাকে। সেগুলো যদি আমরা না শিখি তাহলে আমরা শিক্ষিত মানুষ হিসেবে সমাজে পরিচয় দিতে পারবো না নিজেদের। আসলে একটা সার্টিফিকেট থাকলেই কি আমাদের শিক্ষিত বলা যায় মানুষকে? না, শিক্ষা যার মধ্যে থাকবে তার আচরণ পরিবর্তন হবে। তো আমরা এখানে যদি সেই শিক্ষাটাই না পাই, সেই আচরণ পরিবর্তনের প্রশ্ন আমাদের আসে না। তো চলো প্রথমে আমরা এর ইন্ট্রোডাকশন করব, নেক্সট কবিতাটা ভালো করে পড়ব, তার বিস্তারিত আলোচনা করব এর মধ্যে কি রয়েছে, এবং লাস্ট পার্টে আমরা দেখব এর আসল অর্থটা কি বলতে চাইছে, কবিতার অন্তর্নিহিত অর্থটা কি, আমরা কোন শিক্ষাটা আমাদের নিজেদের জীবনে লাগাবো। এই গিয়ে প্যাটেল যেহেতু একজন চিকিৎসক ছিলেন, তার লেখার মধ্যে অস্তিত্বের সংকট এই বিষয়ে অনেক প্রশ্ন উঠে এসেছে। আধুনিক সমাজে যে সমস্ত সমস্যাগুলো দেখা যায়, যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে, তিনি তার বিশ্লেষণ করেছেন। একদল কবি পরিবেশ রক্ষার জন্য আন্দোলন করেন, সেই ধরনের লেখালেখি করেন, এবং তাদেরকে আমরা গ্রিন পিস মুভমেন্টের কবি বা লেখক বা সাহিত্যিক হিসেবে চিনি। এই গিয়েভ প্যাটেল ইনিও ছিলেন একজন এই গ্রিন পিস মুভমেন্টের একজন কবি। তার প্রথম লেখা পোয়েমস 1966 সালে প্রকাশিত হয় পোয়েমস নামে। যে কবিতার বইটা প্রকাশিত হয় নিসিম ইজকেলের দ্বারা, অর্থাৎ নিসিম ইজকেল ওনার এই বইটা প্রকাশ করেন। তার এই কবিতাগুলোতে কি রয়েছে? প্রকৃতি প্রেম। তাই কবিতায় যেমন প্রকৃতি প্রেম পরিস্ফুট হয়েছে, তেমনি সবুজ পৃথিবী গড়ার একটা আবেদন রয়েছে মানুষের কাছে। এনার লেখা আরো কিছু বিখ্যাত কবিতা রয়েছে, কবিতার বই রয়েছে এই পোয়েমস ছাড়াও। পোয়েমসটা যেমন আমরা দেখলাম 1966 সালে প্রকাশিত হয়েছিল। হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি, এটা 1976 সালে প্রকাশ পায়। এবং মিরার্ড মিরারিং 1991 সালে লেখা। এই যে তিনটে বইয়ের কথা বললাম, এই বইগুলো কবিকে বিশেষভাবে পরিচিতি দেয় আধুনিক ভাবধারার কবি হিসেবে। ওনার লেখা তিনটে নাটক রয়েছে, প্রিন্সেস, সাবাসা, মিস্টার ভার্ম। এই কবিতাটা আমি আগেই বললাম যে পোয়েমস নামক যে কবিতা সংগ্রহ তার থেকেই নেওয়া হয়েছে। এখানে কবিতাটায় আমরা দেখব গাছ হচ্ছে আসলে আমাদের চারিদিকে ঘিরে যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতির একটা প্রতীক। কবি এখানে দেখাচ্ছেন কিভাবে আধুনিক মানুষ প্রকৃতিকে ও তার সত্তাকে নষ্ট করছে। স্বার্থপর মানুষ তারা লোভের বশবর্তী হয়ে গাছ বা প্রকৃতির গুরুত্ব বুঝছে না, মূল্য বুঝছে না, গাছকে ধ্বংস করছে। গাছ আমাদের পরম বন্ধু হিসেবে দেখা উচিত আমাদেরকে। গাছ আমাদের যা উপকার করে
আমরা বলি গাছ আমাদের বন্ধু, প্রকৃতি আমাদের বন্ধু, আর আমরা সেই প্রকৃতিকে, সেই গাছকেই আমরা মেরে ফেলি, তাদের মূল্য আমরা বুঝি না। কবিতাটা আমরা পড়ে দেখব, দেখার পর এর আবার কিছু ক্রিটিক্যালি আমাদের এটাকে আরো পর্যালোচনা করবো, এই কবিতার মধ্যে কি রয়েছে, কিছু সিম্বল, কিছু লাইফ এবং প্রাণদায়ী কিছু, প্রাণহানি কিছু ব্যাপার রয়েছে, এর মধ্যে কিছু আয়রনি রয়েছে, কনফ্লিক্ট রয়েছে, পার্সনিফিকেশন রয়েছে, সিম্বল রয়েছে, যেগুলো তোমাদের কোশ্চেন পরীক্ষায় লং কোশ্চেন হিসেবে আসতে পারে। মন দিয়ে শুনবে। তোমাদের কাছে কোশ্চেন, লং কোশ্চেন মুখস্থ করাটা একটা টাফ, একটা কঠিন জায়গা। তোমরা যদি কবিতাটাকে ভালো করে বোঝো তাহলে আর মুখস্থ করার জায়গা লাগে না। ভালো করে শেষ পর্যন্ত শোনো, তারপর দেখবে এই সমস্ত সমস্যাগুলো তোমাদের মধ্যে আর থাকছে না, তোমরা অনেকটাই বেনিফিটেড হবে। তো চলো আমরা টেক্সটটা পড়ে দেখি। কিলিং এ ট্রি, গিভ ব্যাটেল। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। একটা গাছকে মারতে অনেক সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। ছুরির সামান্য আঘাতে এটা করা যায় না। অর্থাৎ একটা গাছকে একটা ছুরির আঘাতে মারা যায় না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এটা ধীরে ধীরে পৃথিবীর থেকে রসদ সংগ্রহ করে বেড়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, ধীরে ধীরে এটার থেকে বেড়ে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। বছরের পর বছর ধরে সূর্যের রোদ, জল, বাতাস সংগ্রহ করে বেড়ে উঠেছে। অ্যান্ড আউট অফ ইটস লেফ্রাস হাইড স্পটিং লিভস। এর যে কুষ্ঠ অংশ, অর্থাৎ এবড়ো খেবড়ো অমসৃণ ছাল, সেটা লুকিয়ে যায়, বা সেটার থেকে কি হয়, ছোট পাতা বেরোয়, পাতা গজায়। সো হ্যাক অ্যান্ড চফ, তাই একে কাটো, আঘাত করো। বাট দিস অ্যালোন উড নট ডু ইট, এটাতেই এটা হবে না, অর্থাৎ এটাতে গাছকে মারতে পারবে না। তুমি যদি আঘাত করো, চটা দাও, তাও মারা সম্ভব নয়। নট সো মাচ পেইন উইল ডু ইট, অনেক বেশি যন্ত্রণাও এটাকে মারতে পারবে না। অর্থাৎ আঘাত করলে, এতে হ্যাকিং করলে, চপিং করলে এর অনেক পেন হবে, অনেক যন্ত্রণা হবে, কিন্তু সেই যন্ত্রণাতেও এ মরবে না। নট সো মাচ পেন উইল ডু ইট। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, তার যে রক্তাক্ত বাকল সেটা সেরে উঠবে। রক্তাক্ত বাকল বলতে কি বলা হচ্ছে, আমরা যদি এমন কিছু গাছ দেখি যাদের তরু ক্ষীর বা গাছের কিছু রস নিঃসরণ হয়, সেই সমস্ত জায়গা গাছ কি মানে কিছু কিছু আবার কাষ্ঠল গাছ আছে, তাদের সঙ্গে সঙ্গে হয়তো এই ধরনের কিছু গাছের রস আমরা দেখতে পাই না। যদি তোমরা আজকে চটা দিয়ে একদিন পরে দেখো, তোমরা দেখতে পাবে অবশ্যই প্রত্যেকটা গাছের তাদের যে দেহরস সেগুলো নিঃসরণ হয়, বেরোয়। সেটাকেই গাছের রক্ত বলা হচ্ছে, এবং তাকেই বলা হচ্ছে রক্তাক্ত ছাল। সেই রক্তাক্ত ছাল সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্ড গ্রিন টুইগস, মিনিচার বাউস। বলা হচ্ছে যদি একটা গাছকে তুমি কেটে ফেলো মাটির সমানে, সেই গ্রাউন্ড লেভেল থেকে, মাটির কাছ থেকে ছোট ছোট কোঁকড়ানো পাতা বিশিষ্ট ডাল, ছোট ছোট ডাল বেরোবে। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ। যদি সেগুলোকে আবার কেটে না ফেলা হয়, আবার সেটা আগের আকৃতিতে বেড়ে উঠবে। অর্থাৎ একটা গাছ, তোমরাও যদি দেখো বাড়ির সামনে বড় গাছ কাটা হয়, সেই বড় গাছের গুঁড়ির চারদিক থেকে ছোট ছোট পাতা বিশিষ্ট ডাল গজায়। আর যদি সেই ডালগুলোকে কেটে ফেলা না হয়, ওটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ধীরে ধীরে বেড়ে আবার সেই আগের গাছ যেমনি বড় আকৃতির ছিল সেই রকম আবার বড় হয়ে যাবে। নো, দ্য
রুট ইজ টু বি পুলড আউট, তার মূলটাকে উপড়ে ফেলতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, সেই মাটির যেখানে তারা নোঙর ফেলতে পারে, মাটি আঁকড়ে থাকে যেখানে, সেই আঁকড়ে থাকা মাটির মধ্য থেকে এই শিকড়টাকে উপড়ে ফেলতে হবে। ইট ইজ টু বি রোপড, এটাকে দড়ি মারতে হবে, টাইড শক্ত করে মারতে হবে। অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট অর পুলড আউট এন্টায়ারলি, এটাকে টান দিতে হবে, হ্যাঁচকা টান মারতে হবে বা সম্পূর্ণভাবে উপড়ে ফেলতে হবে। অ্যান্ড ফ্রম দি আর্থ কেভ, আউট ফ্রম দ্য আর্থ কেভ, অর্থাৎ পৃথিবীর মাটির গুহা থেকে, অর্থাৎ শেকড়টা দীর্ঘদিন থাকছে যেখানে, সেখানে তার নিজস্ব জায়গা আছে, সেখান থেকে তুমি যদি শেকড়টাকে উপড়ে ফেলো, সেখানে একটা গর্ত সৃষ্টি হবে, যেখানে সেই গর্তটাকেই বলা হচ্ছে আর্থ কেভ। সেই গর্ত থেকে সম্পূর্ণভাবে সেটাকে উপড়ে ফেলতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তখন গাছের যে প্রকৃত শক্তিটা সেটা দেখা যাবে, যে সেই শক্তিটা বেরিয়ে আসবে। অর্থাৎ গাছের আসল শক্তি কোথায়? মূলে। মূলটা যদি থাকে তাহলে কিন্তু গাছ আবার বারবার সংগ্রাম করে, অর্থাৎ সে বেড়ে উঠতে বা পাতা গজিয়ে ডালপালা গজিয়ে আবার ভাবে সে বেঁচে উঠতে পারবে। কিন্তু তার আসল শক্তি যে মূল, সেই মূলটাকে যদি উপড়ে ফেলো তাহলেই দেখবে তার আসল শক্তিটা বেরিয়ে যাবে। দ্য সোর্স, সেই উৎসটা, হোয়াইট অ্যান্ড ওয়েট, যেটা সাদা এবং ভেজা। তার মানে কি, মূলটা দীর্ঘদিন ধরে মাটির ভেতরে থাকার জন্য সেটা ভেজা থাকে এবং সাদা সাদা থাকে। দ্য মোস্ট সেন্সিটিভ, সেটা সব থেকে সংবেদনশীল। হিডেন, সেটা লুকানো থাকে। ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, পৃথিবীতে মাটির মধ্যে বছরের পর বছর লুকানো থাকে। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড হ্যাকিং, তারপর সেটাকে শোকানো পালা আসে, শোকাতে হবে। ইন সান অ্যান্ড এয়ার, সূর্যে এবং বাতাসে। ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং, আমরা সবাই জানি সেটাকে কি করতে হবে না, বাদামি করে ফেলতে হবে, শক্ত করে ফেলতে হবে। টুইস্টিং, উইদারিং অ্যান্ড দেন ইট ইজ ডান, সেটাকে মুচড়ে দিতে হবে এবং শুকিয়ে ফেলতে হবে, তারপরেই এটা সম্ভব। অর্থাৎ গাছের মূলটা যেটা রসালো ছিল বলে সাদা ছিল, সেইটা যখন শুকিয়ে যাবে রোদ্রে, শুকিয়ে ফেললে সেটা বাদামি বর্ণের হয়ে যাবে। যে ফোলা অংশটা ছিল সেটা সে দুমড়ে মুচড়ে যেন কুঁকড়ে যাবে এবং সেটা কালো বাদামি হয়ে যাবে, এবং তারপরেই দেখব যে একটা গাছ মরবে সম্পূর্ণভাবে। এটাই বলা হচ্ছে। তো এখান থেকে তোমরা ওয়ার্ডগুলো ভালো করে পড়বে এবং বুঝবে ফ্রেজগুলো। তাহলে কি বলা হচ্ছে, একটা গাছকে মারা সম্ভব নয়, শুধুমাত্র একটা যদি তুমি চটা দাও, হ্যাকিং করো বা চপিং করো, তাহলে তো একটা গাছ মরবে না, একটা ছুরির সামান্য আঘাতেও এটা মরবে না। কেন? এটা বছরের পর বছর ধরে পৃথিবীর থেকে রসদ সংগ্রহ করেছে, সূর্যের আলো, বাতাস এবং জল সংগ্রহ করে ধীরে ধীরে বেড়ে উঠেছে এবং এর অমসৃণ ছাল বাকল থেকে পাতা গজিয়েছে। তাই তুমি একে যদি চটা দাও, আঘাত করো, এটা কষ্ট পাবে কিন্তু মরবে না। এর যেখান থেকে দেহরস নিঃসরণ হবে, সেই ব্লিডিং বার্ক বা রক্তাক্ত ছাল বাকল থেকে আবার নতুন পাতা গজিয়ে উঠবে। অর্থাৎ যেখানেই নষ্ট হচ্ছে, চটা দিচ্ছ, ঠিক সেখান থেকেই আবার তার নতুন পাতা গজিয়ে উঠবে। এবং যদি তুমি এটাকে কেটে ফেলো, সেটা মাটির সমান থেকে ছোট ছোট পাতা বিশিষ্ট ডাল বেরোবে, এবং যদি সেটাকেও না কেটে ফেলো, সেটা বাড়তে বাড়তে আবার গাছের আগের আকৃতিতে ফিরে যাবে। যদি তুমি ওটাকে মারতে চাও, সম্পূর্ণরূপে ওটা মাটির থেকে তার শিকড়টা উপড়ে ফেলতে হবে। যে শিকড়টা হলো গাছের আসল শক্তি, সেই আসল শক্তি যখন বেরিয়ে আসবে তখনও আর বাঁচবে না। ওকে ওই শিকড়টাকে আবার রোদ্রে শুকিয়ে ফেলতে হবে, বাদামি করে ফেলতে হবে, শক্ত করে ফেলতে হবে, এটাকে দুমড়ে মুচড়ে নষ্ট করে দিতে হবে, তবেই একটা গাছ মারা সম্ভব হবে। আমরা দেখলাম
যে একটা গাছ কিভাবে মারা সম্ভব। আসলে আমাদেরকে এখানে যে গাছ মারাটা শেখাচ্ছে তা না, যেখানে পৃথিবী বিরাট সংকটে রয়েছে, নানা রকম দূষণ, পরিবেশের ভারসাম্যহীনতা, সেই জায়গা থেকে আসলে এটা একটা ইন্টারনাল কিছু এর মিনিং আছে। এর মধ্যে এই নিষ্ঠুরতা দেখিয়ে কবি দেখাতে চাইছেন আসলে আমরা কি করি। প্রকৃতি আমাদের আসল বন্ধু, গাছ আমাদের আসল বন্ধু, প্রকৃতি এত উপকার করে, তা সত্ত্বেও আমরা নিষ্ঠুরভাবে গাছটাকে মেরে ফেলছি। এটার মধ্যে কিছু কনফ্লিক্ট বা দ্বন্দ্ব দেখতে পাবে, যে মানুষের সঙ্গে প্রকৃতির দ্বন্দ্ব। গাছ আসলে নিঃস্বার্থে মানুষকে সাহায্য করে, আর প্রকৃতির যদি নিরাময় করার মতো কিছু থাকে, গাছ হচ্ছে তার শ্রেষ্ঠ নিরাময়কারী। কিন্তু মানুষের লোভ তো সীমাহীন। মানুষ অবিবেক অবিবেচকের মতো গাছগুলোকে মেরে ফেলে। একজন কাঠুরে গাছকে জোরে কুঠারের আঘাত দিয়ে কাটে, টুকরো টুকরো করে, গাছটা রক্ত ঝরে, কিন্তু নিজেকে সে সারিয়ে তোলে। দেখো, গাছটা একটা ক্ষমা করার গুণ রয়েছে। অত্যাচার করছি মানুষ আমরা, তা সত্ত্বেও গাছটা আবার নিজে নিজে বেড়ে উঠছে। কেন? সে মানুষকেই মানব সভ্যতাকে রক্ষা করার জন্য। মাটির কাছাকাছি অংশ থেকে গাছকে আমরা যদি কেটেও ফেলি, তবুও দেখো সেখান থেকে সবুজ পাতা গজাচ্ছে। মূলের সাহায্যে সে জীবন ফিরে পায়। কিন্তু মানুষের সেই নিষ্ঠুরতা এমনই একটা জায়গায় পৌঁছায় যে সেখানে কি হয়, মানুষ সেই মূলটাকেও পর্যন্ত উপড়ে তাকে মেরে ফেলে। এখানে কিছু সিম্বল বা প্রতীক ব্যবহার করা হয়েছে কবিতাটাতে। জীবন আর মৃত্যুর কিছু প্রতীক রয়েছে। যেমন জীবনের দিকে দেখো, কিছু ওয়ার্ড তোমরা এই কবিতাটাই দেখতে পাবে: ফিডিং, অ্যাবজর্বিং, সানলাইট, এয়ার, ওয়াটার, স্পটিং লিভস, হিল, গ্রিন টুইগস। এগুলো সমস্ত কি প্রাণ, জীবনের একটা ইঙ্গিত আছে এর মধ্যে। আবার ঠিক উল্টো দিকে কিছু ওয়ার্ড যেগুলো মৃত্যুকে ইঙ্গিত করে, দেখো: জ্যাব অব দ্য নাইফ, ছুরির আঘাত; হ্যাক অ্যান্ড চপ, ব্লিডিং বার্ক; স্কর্চিং, চকিং, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং। এইগুলো হচ্ছে কিছু জীবনকে সিম্বলাইজ করতেছে কি এই ওয়ার্ডগুলো। আবার কিছু ওয়ার্ড মৃত্যুকে সিম্বলাইজ করছে। কবিতার মধ্যে কিছু আয়রনি ব্যবহার করা হয়েছে। কি আয়রনি? আয়রনি ব্যঙ্গ। মানুষ নিজে তার নিজের বন্ধুকে মারছে, এটা একটা বিরাট ব্যঙ্গ না? কবিতার শেষে একটা চূড়ান্ত পরিণামের কথা বলা আছে, অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং শেষে এটা সম্ভব। দেখো, যেন মানুষ একটা কিছু ক্রেডিট পেল। আসলে কি এটা ক্রেডিটের কিছু কাজ, কিছু ভালো কাজ না। আসলে গাছকে মারলো, শেষ পর্যন্ত সে যেন অনেক ক্রেডিটের সঙ্গে একটা আয়রনি করে বলছে এটা শেষ পর্যন্ত করা সম্ভব হলো, অ্যান্ড দেন ইট ইজ ডান। লেপ্রাস হাইড, এখানে কি বোঝাচ্ছে? গাছের ছালটা ক্ষতবিক্ষত এবং তা বৃদ্ধি ঘটাতে পারে না যে ছলটা, কিন্তু এখানে এই লেপ্রাসের জায়গা থেকেই নতুন পাতার জন্ম হচ্ছে। আর ব্লিডিং বার্ক, যেখানে নতুন শাখার জন্ম হয়। সূর্যালোক, সূর্যের আলো গাছের বিকাশ ঘটায়। গাছের বেড়ে উঠতে সূর্যের আলো বিশেষ প্রয়োজন। আবার সেই সূর্যই দেখো গাছকে শুকিয়ে নিষ্প্রাণ করে দিচ্ছে। তাহলে সূর্য একদিকে জীবন দিচ্ছে, আবার একদিকে জীবন নিয়ে নিচ্ছে। আবার এটাতে কিছু আমরা পার্সনিফিকেশান বা ব্যক্তিত্ব গুণ পাবো। ব্যক্তিত্ব গুণ বলতে কি, বা পার্সনিফিকেশান কি, একটা অবজেক্ট যার যে মানে মানুষের মতো কথা বলতে বা আচরণ করতে পারে না,
তার মধ্যেও একটা এই ধরনের আচরণ কল্পনা করা। যেমন মানুষের মতো গাছেরও জীবনী শক্তি আছে। কবিতায় কিছু আছে, দেখো, লেপ্রাস হাইড, কুষ্ঠ, ব্লিডিং বার্ক, রক্তাক্ত ছাল, পেইন, যন্ত্রণা, এগুলো মানুষ ছাড়া কেউ অনুভব করে না। মানুষেরই কুষ্ঠ হয়, মানুষেরই রক্তাক্ত ছাল হয়, কিন্তু এগুলো গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তার মানে কি, গাছকে ব্যক্তিত্ব গুণ আরোপ করা হয়েছে। মানুষের মতো গাছটাও দেখো জীবনে সংগ্রাম করছে, ভেঙে যাচ্ছে, আঘাত পাচ্ছে, কেটে দেয়া হচ্ছে, তবুও সে আবার নিজেকে সারিয়ে তুলছে বাঁচার জন্য। যখন গাছকে প্রবল প্রবল আঘাত করে কেটে ফেলবে, টুকরো টুকরো করে ফেলবে, তখনও সে কিন্তু আত্মসমর্পণ করছে না। অত্যাচার হচ্ছে এটার উপরে, তা সত্ত্বেও সে মানুষের কল্যাণে নিজেকে নিয়োগ করছে, আবার উঠে দাঁড়াচ্ছে। গাছটা তার ক্ষমতা প্রদর্শন করে এবং সমস্ত প্রতিকূলতাকে জয় করে বেঁচে থাকে যতক্ষণ না তার সম্পূর্ণভাবে ধ্বংস হচ্ছে। এখানে আমরা কি বার্তা পাবো? এই কবিতাটায় আমাদের অ্যাকচুয়ালি কি শিখতে পারবো আমরা? দেখো, এর যদি প্রত্যেকটা অংশ তোমরা দেখো, ওই যে বললাম গাছের এত উপকার করতেছি, গাছটা আবার দেখো, গাছটা আমাদের এত উপকার করতেছে, অথচ আমরা নিষ্ঠুরভাবে তার ক্ষতি করছি। সেই গাছ আবার মানুষের সেবার জন্য উঠে দাঁড়াচ্ছে। আমরা তো মানুষের উপকার করতে হবে। তোমরা অনেক সময় হয়তো কেউ কারো উপকার করলে, দেখা গেল সে ঘুরে তোমার ক্ষতি করলো, তুমি কি করবে? তার প্রতি প্রতিশোধ নিবে বা তার উপকার করা বন্ধ করে দিবে। কিন্তু গাছ থেকে এখান থেকে শিক্ষাটা পাও, কত সুন্দর দেখো। যদি তুমি প্রকৃত ভালো মানুষ হও, তাহলে তুমি প্রতিশোধ কখনোই নেবে না। তুমি সবসময়ই ওই গাছের মতো আবার চেষ্টা করবে তাকে ভালো করার। একদিন দেখবে সে ঠিক বুঝতে পারবে। আবার ছোট ছোট কষ্ট, হ্যাকিং, চপিং, তোমার উপর এরকম অনেক আঘাত আসবে। তোমার নিজের কষ্টকে নিজেকে সারিয়ে তুলতে হবে। গাছকে তুমি কোনোদিন চটা দিয়ে আবার পরে কোনোদিন মলম লাগাতে গেছো? কোনোদিন গাছকে ঠিক করেছো? না। তোমরা কি করছো? কিছুই দেখো না, গাছটা নিজে নিজেই সারছে। আর আমরা আশা করি অনেক সময় যে কেউ আমাকে কেয়ার করবে, আমি কষ্ট পেলাম, আমাকে কেউ সান্ত্বনা দিবে। সব সময় সেই সান্ত্বনা দেওয়ার লোক নাও থাকতে পারে। তো তোমাকে তোমার নিজের থেকে সারিয়ে তুলতে হবে। সংগ্রাম যদি করতে চাও, অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে চাও, তাহলে তোমাকে সেই সংগ্রাম করে যেতেই হবে। আর একটা বড় বার্তা, এটা তোমাদের ছাত্র জীবনের প্রত্যেকের কাছে বিরাট ইন্সপিরেশান, মনে রাখার দরকার। একটা গাছ বছরের পর বছর পৃথিবীর থেকে রসদ সংগ্রহ করে জল আলো বাতাস নিয়ে বেঁচে উঠছে, তিল তিল করে গড়ে উঠছে, অনেক বড় হলো। তারপরে কেউ তাকে মাটির সমানে কেটে দিল। গাছটা কিন্তু তখনও আশা ছাড়ছে না। তখনও সে কি করছে? তখনও আবার সেই ছোট ছোট ডাল গজিয়ে আবার ধীরে ধীরে বড় উঠছে, সেই আগের গাছের আকৃতিতে যাওয়ার চেষ্টা করছে। আমরা কখনো অনেক কিছু সাকসেস পাই, অনেক কিছু অর্জন করি, কোনো কিছু যদি হারিয়ে ফেলি খুব ডিপ্রেসড হয়ে যাই। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে যে তোমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, ওকে, নো প্রবলেম, তুমি আবার প্রথম থেকে শুরু করো এবং ধীরে ধীরে তুমি ধৈর্য রাখো, সেই আগের আকৃতিতে আগের জায়গায় তুমি আবার যেতে পারবে। এই হচ্ছে সুন্দর আমাদের বার্তা, যেগুলো আমরা অবশ্যই মনে রাখব। এবং তার সঙ্গে কবিতা থেকে আমরা যেগুলো বুঝবো যে বেপরোয়াভাবে আমরা বৃক্ষচ্ছেদন অবশ্যই বন্ধ করব, প্রকৃতিকে রক্ষা করব, গাছ লাগাবো, কখনোই গাছ কাটবো না। এই ভালো ভালো কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে, ভালো বার্তা। তো ভালো করে পড়বে সবাই।